জেনারেলি আমি নিজে কখনোই ড্রয়িংয়ের কোনো ভিডিও আপলোড দিই না বা ড্রয়িং বিষয়ক কোনো তথ্য আসলে আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে দিয়ে থাকিনি। কিন্তু এই ১ম বারের মতো আমি আসলে একটি ড্রয়িং ভিডিও আপলোড করলাম। তো ভিডিওটি মেইনলি করা ছিল আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে। তারা সবাই মোটামুটি অ্যাডমিশন পরীক্ষার্থী এবং তাদের সবারই একটি চাওয়া ছিল যে কিভাবে আমরা একটি ফিগার আসলে ড্রয়িং করতে পারি, এবং আপনারা মোটামুটি যারা আর্ট রিলেটেড স্টুডেন্ট আছেন তারা মোটামুটি অনেকেই জানেন ব্যাপারটা, যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ম্যাক্সিমাম টাইম অ্যাডমিশন পরীক্ষার সময় ফিগার ড্রয়িংটাকেই প্রিফার করা হয়। তো আমি আসলে আজকে একটু মোশন টাইপ করে একটা ফিগার কিভাবে আমরা ড্রয়িং করব ওই বিষয়ের একটা ড্রয়িং ভিডিও আমি আপলোড দিলাম। তো ১ম এই আমি আসলে ভিডিওতে দেখাচ্ছি যে আমি কিভাবে শুরুটা করেছি। ১ম এ আমি সেন্টার লাইনটাকে টান দিয়ে তারপরে সেটাকে সমানভাবে ৭ থেকে ৭.৫ ভাগ, যেহেতু দাঁড়ানো ফিগার, কনস্ট্যান্টলি একটু লং টাইপের ফিগার আমরা ৭.৫ ভাগটাই নিয়ে থাকি। তারপর আমি মাথা দিয়ে মাপ নেওয়ার পরে আমার ফিগারের হাইটটা ৭.৫ মতোই বের হইছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে ফিগারের পোরশনটা একদিকে একটু প্রেশার ক্রিয়েট করছে। সো প্রেশার ক্রিয়েটের যে জায়গাগুলো ছিল সেইটার সাথে হিসাব করলে একটু পার্সপেক্টিভ ভিউ আমরা দেখি। যেমন আমার ফোন স্ক্রিনের হিসাবে ডান পাশের যে লেগটা একটু লং দেখা যাচ্ছে শুধুমাত্র মোশন ক্রিয়েট করার জন্য। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে যেই জিনিসটাতেই ভুল করি সেটা হলো মোশনটাকে ক্যাপচার করা। যে ফিগারটা অ্যাকচুয়ালি কোন দিকে ডেলিকেটেডভাবে মানে লুকিং টাকে দিয়ে রাখছে। আমরা যদি এই বিষয়টাকে একটু নজরদারি করতে পারি ড্রয়িংয়ের সময়, তো তখনই হলো যে ড্রয়িংটার ফান্ডামেন্টাল যে ইয়েটা থাকে, প্রপোর্শনটা থাকে, সেটা কিন্তু ইজিলি ক্যাচ করা পসিবল, এটা আমি মনে করি। আর আমি ড্রয়িং করার সময় যে জিনিসটা খেয়াল রাখি সেটা হলো যে প্রপোর্শনের দিকটা এবং কম্পোজিশনের দিকটা। তো এখানে আসলে আমি ড্রয়িংটা শুরু করেছিলাম। ১ম এই যেভাবে ভাগ করে দেখালাম যে মুখের সাথে সামঞ্জস্যতা রেখে আমি ১ম এই ফিগারটাকে ৭ টি ভাগ করে নিয়েছি, এবং আমি ভিডিও শুরু করার আগেই হালকা পাতলা কিছু সাজেশন লাইন দিয়ে রেখেছিলাম, যাতে আমার ড্রয়িংটা করতে সুবিধা হয়। এবং ব্যাপার হলো যে আমি ১ম এই কিন্তু ড্রয়িংটা শুরু করেছি হালকা, হালকা সাজেশন লাইন দিয়ে। যেহেতু এটা একটা ভিডিও ফুটেজ, মানে রিয়েল লাইফ ফিগার আমি যেভাবে ড্রয়িং করি ওইভাবে ড্রয়িং করলে আসলে ভিডিওতে অনেক সময় রেজোলিউশন প্রবলেমের কারণে জিনিসটা ঠিকঠাকভাবে ফুটে ওঠে না। তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা ট্রাই করেছি সেটা হলো যে আমি ভিডিওটাতে জন্য কোনো পরীক্ষার্থী দেখে তার হেল্প হয়, এইজন্য আমি একটু রাফ লাইন, মানে রাফ সাজেশন লাইন বা রাফ স্টাইলে আমি একটু ড্রয়িং করেছি। বেসিকভাবে আমি আসলে ড্রয়িং প্র্যাকটিস করি অ্যাডমিশন টাইম থেকে। তখন থেকেই আমি মোটামুটি একটু বক্স পদ্ধতি বা ফর্ম পদ্ধতি যেটা, সেটা এবং সাজেশন লাইনের যে পদ্ধতিটা, সেই জিনিসগুলোকে আমি একটু মেনটেন করি। এছাড়া আসলে আরেকটা ব্যাপার আমি খেয়াল রাখি, আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম, আমি যখন অ্যাডমিশন কোচিং করছি তখনই মোটামুটি আমি ব্রিজম্যানের ড্রয়িং দেখে একটু ইন্সপায়ার্ড হই, এবং ব্রিজম্যানের ড্রয়িংয়ে মোটামুটি ফান্ডামেন্টালি যে অ্যানাটমির ব্যাপারটা থাকে সেই স্টাডিগুলো আমি প্রিভিয়াসলি করেছি। তো আমি ড্রয়িংয়ে আসলে সেই ব্যাপারগুলোকে একটু ফুটিয়ে রাখার চেষ্টা করি, এবং একটু রাফলিভাবে বক্সিং সিস্টেম করে সাজেশন লাইন দিয়ে ওনার মতো বা ওনার স্টাইলে যে ড্রয়িংটা আছে ব্রিজব্যানের, ওই স্টাইলটাকে আমি একটু মানে ফলো করার ট্রাই করি ড্রয়িংয়ে। আর মোটামুটি আপনি যদি ফান্ডামেন্টালিভাবে টের পান যে আপনার ড্রয়িংয়ের কোথায় কোন ধরনের সাজেশন লাইন দিয়ে কিভাবে গেছে, এবং আমরা কিন্তু একটা সমান্তরাল রেখাকেই সাজেশন লাইন আকারে ধরতে পারি। আমি যেমন এখানে ড্রয়িং করার সময় মোটামুটি শেপটাকে সাজেশন লাইন দিয়ে বারবার বের করে নিচ্ছি। তো এরকম অনেক পরীক্ষার্থী চাইলে এইভাবে ড্রয়িং করতে পারে। আরেকটা ব্যাপার থাকে যে, যেহেতু এটা আসলে ডেডিকেটেড ভিডিও আমার স্টুডেন্টদের জন্য, তো এই ডেডিকেটেড ভিডিওতে আমি আসলে
তাদেরকে একটা জিনিসই দেখাইতে চেষ্টা করছি যে কখনোই একবারে আমরা অনেকেই আছি যারা অনেক ভালো ড্রয়িং করি। আমরা কি করি একবারেই পুরো ড্রয়িংটাকে ১ম থেকেই শুরু করে দিই যে হ্যাঁ, আমি এইভাবে একবারে ড্রয়িংটাকে নামাই ফেলবো। কিন্তু যেটা আসলে আমার কাছে মনে হয় গ্রামারভাবে যদি কিছু ভুল থাকে বা আমাদের কিন্তু ড্রয়িংয়ের সময় যারা আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস আর্টিস্ট আছি, তারাও কিন্তু অনেক ধরনের ভুল করে ফেলি। ড্রয়িংটাকে একবারে নামানোর মানে দুঃসাহসিকতা দেখানো। হ্যাঁ, এটা আসলে একটা ব্যাপার যে আপনি অনেকদিন ধরে কন্টিনিউয়াসলি যখন ড্রয়িং করবেন আপনার ফান্ডামেন্টালি ভাবে ড্রয়িং প্রসেসটা ভালো হবে। কিন্তু তার মানে এই না যে আপনি যখন একবারে পুরো বিষয়টাকে প্রেজেন্ট করতে চাবেন, তখন যে ভুলগুলো থাকবে সেটার সমাধান করতে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তবে এটা আমি আসলে সবার জন্য বলতেছি না। এটা বলতেছি যারা পরীক্ষার্থী তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে। তো তারা আসলে ড্রয়িংটা আমি বলব যে আস্তে, আস্তে সাজেশন লাইন দিয়ে ১ম এ ফান্ডামেন্টাল যে ড্রয়িংটা আছে ৭ টা ভাগ, একটা ফিগারের দাঁড়ানো ফিগার হলে ৭.৫ ভাগ, সেই জিনিসটাকে একটু মেইনটেইন করে বা বসা ফিগার হলে ৫ থেকে ৬.৫ এরকম একটা ভাগ আসে। মানে মোটামুটি এটা আমি এতদিন যাবৎ ড্রয়িং করে এই ব্যাপারটা একটু উদ্ঘাটন করছি যে মোটামুটি দাঁড়ানো ফিগার ৬.৫ থেকে ৭.৫ ভাগ হয়ে থাকে। মাথার একটা একক যদি আমরা হিসাব করি সেই ক্ষেত্রে বসা ফিগারের ক্ষেত্রে দেখা যায় যে আমি মোটামুটি যেটা দেখি যে ৫ থেকে ৬.৫ পর্যন্তও অনেক সময় হয়ে থাকে মাথার একক ধরলে। আর আসলে ফিগারের ব্যাপারটা থাকে যে কোন ধরনের ফিগার বা কোন আঞ্চলিক মানুষের ফিগার আমরা ড্রয়িং করছি। কারণ দেখা যায় যে ইউরোপীয় স্ট্যান্ডার্ড ফিগারগুলো সাধারণত একটু লং হয়ে থাকে। আর যেই ফিগারগুলো মোটামুটি উপমহাদেশীয় যে ফিগারগুলো আছে, ভারত উপমহাদেশীয় যেই সিস্টেমটাকে বলা হয়, তো এই কালচারের ফিগারগুলো আমরা একটু শর্ট হই আসলে হিউম্যানিস্টিক নেচারগতভাবে এটা আমরা মোটামুটি জেনারেলি সবাই জানি। তো সেখানে দেখা যায় যে ফিগারগুলো দাঁড়ানোর ক্ষেত্রে হয়ে যায় তখন একটু শর্ট, যেমন সাড়ে আ পা ৫ থেকে ধরে মোটামুটি ৬.৫ এর ভেতরেই অনেক ক্ষেত্রে দাঁড়ানো ফিগারগুলোও কাভার হয়। কারণ তাদের বডি স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাজ ইউজুয়াল ভাবে সেম থাকে না। আবার আমাদের যে ফিগারগুলো আছে মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফিগার সেগুলো লং মানে বেশি দেখা যায়। কারণ তারা আসলে বৈশিষ্ট্যগতভাবে একটু লম্বা হয়ে থাকে। তো এইটা আরকি একটা ব্যাপার থাকে। আমরা ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে আসলে এই বিষয়গুলোকে একটু নজর রাখবো। আরেকটা ব্যাপার, আমি যেহেতু সাজেশন লাইন দিয়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ড্রয়িং করেছি একবার। তো আমি জাস্ট এখন কি করতেছি ড্রয়িংটাকে আরেকটু ফুটিয়ে ওঠানোর জন্য আস্তে, আস্তে ড্রয়িংটাকে আস্তে, মানে একদমই স্লোলি আপনার প্রসেসটা হয়তো ফাস্ট ফরওয়ার্ড ভিডিও বলে বুঝতেছেন না অনেকেই। কিন্তু আমি আরেকটু বলে দিই, আমি অনেক স্লোলি আস্তে, আস্তে ড্রয়িংগুলোকে বের করছি সাজেশন লাইন থেকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং পেটের ভাঁজ, বুকের ভাঁজ এই জায়গাগুলোর যে একটা পরিমাপ আছে, একক পরিমাপ আমরা মাথা দিয়ে মাপতে জানি। তো ওই মাপটাকে আমি আসলে এখানে একটু মানে এপ্লাই করেছি। এক প্রকার মুখস্থ বিদ্যাও বলতে পারেন। তো এই একটা ব্যাপার ছিল ড্রয়িংটার ভেতরে। আরেকটা ব্যাপার হলো যে কোথায় ডার্ক লাইটের লাইন হচ্ছে ওটাকেও আমি একটু নজর করছি ড্রয়িংয়ের ক্ষেত্রে। একটা ফিগারে কিন্তু সম্পূর্ণটাই আউটলাইনটা ডার্ক আউটলাইন হয় না। এটা একটা ব্যাপার থাকে। আমরা আসলে অনেকেই যারা ছোটবেলা থেকে ড্রয়িং করি তারা হুট করে যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে আসি তখন কিন্তু তারা এই একটা বিষয় আসলে বুঝতে পারি না যে আউটলাইনের ব্যাপারটা কী? আউটলাইনটা আসলে সব ক্ষেত্রে মানে গ্রান্টেড না। এবং আউটলাইন দিয়ে ডিরেক্ট ড্রয়িং করাটা কখনোই ভালো ড্রয়িংয়ের একটি বৈশিষ্ট্য হইতে পারে না। তো আমরা মোটামুটি যখন সাজেশন লাইন থেকে আস্তে, আস্তে ড্রয়িং করে ড্রয়িংগুলোকে বের করি তখন ড্রয়িংয়ের একটা ডাইমেনশনসিটি তৈরি হয়। আর এখানে আমি ফিগার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেপ বা হলো যে সার্কাস্টম ফর্মগুলো আছে, আ মৌলিক ফর্ম যেমন ওভাল, সার্কেল, ট্রায়াঙ্গেল এই বিষয়গুলো আমি একটু ড্রয়িংয়ের ভেতরে ইউজ করছি। যেন গ্রামাটিক্যালভাবে আমার কাছে ড্রয়িংটা আরেকটু জীবন্ত লাগে, একটু ফুটন্ত লাগে। তো আমি মোটামুটি এইভাবে আম উপ উপ মানে মাথার দিক থেকেই ড্রয়িংটা শুরু করি। কারণ দেখা যায় যে আমাদের ড্রয়িং যত আ হাতে ঘষা লাগতে থাকে তত নষ্ট হইতে থাকে। তো নিচ থেকে যদি উপরের দিকে আমরা ড্রয়িং করতে যাই, তখন কি হয় ড্রয়িংয়ের যে ফান্ডামেন্টাল আ বিষয়টা সেটা আস্তে, আস্তে নষ্ট হয়। তো এই ক্ষেত্রে আসলে আমি যেটা বলব করে
যে আপনারা চাইলে উপর থেকেই ড্রয়িং শুরু করতে পারেন এবং উপর থেকে ড্রয়িং করলে ড্রয়িংটা মেসি হওয়ার যে ব্যাপারটা বা যে একটা ঘষা মাজার যে ব্যাপারটা, এই বিষয়টা আসলে খুব একটা দেখা যাবে না। তো এটা একটা অনেক বড় ফ্যাক্ট ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে, যে আমরা যেন মেসি করে না ফেলি। আচ্ছা, আরেকটা ব্যাপার থাকে যে ড্রয়িং করতে, করতে আমি ১ম এই একবারে হাত পা সবকিছুর যে ডিটেইল বের করতেছি, ব্যাপারটা তা না। আমি ধীরে, ধীরে আস্তে, আস্তে ড্রয়িংটাকে একটা লেয়ার পর্যন্ত নিয়ে আসি। তারপরে 2nd লেয়ারে আমি হালকা পাতলা একটু করে টাচ আপ দিয়ে ড্রয়িং করি। দেন আমি লাস্টলি একদম ফিনিশ পর্যায়ে গিয়ে যেই লাইনগুলো খুব বেশি চোখে বাঁধা উচিত বা ফিগারের মোশন অনুসারে যেই লাইনগুলোকে আসলে অনেক বেশি স্ট্রিক্ট করা উচিত, সেই বিষয়টাকে মেনটেন করে আমি তখন আস্তে, আস্তে সেই জায়গাগুলোতে গাঢ় লাইন দিতে থাকি এবং আমি লাইন দেওয়ার ক্ষেত্রে কখনোই একটা লাইনে একটা সিঙ্গেল লাইন ইউজ করি না। কারণ আমি সবসময় ড্রয়িং করার ক্ষেত্রে এক জায়গায় মিনিমাম ৪ থেকে ৫ বারের উপরে লাইন দিই। একটা দাগের উপরে যখন আস্তে, আস্তে অনেকগুলো সফট লাইন দিয়ে অনেকগুলো লাইন দেয়া হয়, মানে হালকা লাইনই, তখনই একটা গাঢ় লাইনের উৎপত্তি হয়। এটা একটা জেনারেল মেথড। তো এইটা অনেকে ফলো করতে পারে। আর আরেকটা ব্যাপার হলো যে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা 3D যে ভাইবটা, ওটা আনতে গেলে ওভাল সার্কেলের একটা ইউজ আমাদেরকে করতে হয়। তো আমি মোটামুটি ড্রয়িং করার ভেতরেই এই ওভাল সার্কেল যেখানে আমার মনে হচ্ছে দিলে ডাইমেনশনসিটিটা আরেকটু গুরুত্ব পাবে। আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, সেটা হলো যে আমি ড্রয়িং করার সময় একটু মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা উপরে ছিল, খেয়াল করিনি। তো আমি এটার জন্য আন্তরিক দুঃখিত যে আমার পায়ের ড্রয়িংটা যে উঠে নাই, এটা আমি আসলে বুঝতে পারি নাই। তো আমি সেটার জন্য আসলে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে সরি। আর ইনশাল্লাহ আমি নেক্সট যদি কখনো কোনো ভিডিও দিই ড্রয়িংয়ের, তখন আমি এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার হলো যে আমি ড্রয়িং করার ক্ষেত্রে কোথায় কোন জিনিসটা আছে, রেফারেন্স যে ড্রয়িংটা দেখে আমি ড্রয়িং করেছি, সেই রেফারেন্স ড্রয়িংটা আমি আসলে অনেকবার দেখে তারপরে ড্রয়িং করি। আমার হয়তো ড্রয়িং করতে এটা সর্বোচ্চ সময় লেগেছে ১ ঘন্টা। তো ভিডিওতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এটাকে একটু ১৬ মিনিট বা ১৭ মিনিটের ভিডিও করছি। কারণ খুব বেশি লং ভিডিও হলে ভিডিওর ইনফরমেটিভনেসটা হারিয়ে যায় এবং দেখার ধৈর্যটাও হারিয়ে যায়। তো আমি যতটুকু জিনিস খেয়াল করি যে সবসময় ড্রয়িং করার ক্ষেত্রে ১ম এই আমি কখনোই এই ডিরেক্ট লাইন দিই না। ফর্ম আকারে আমি লাইন দিই এবং অনেক সাজেশন লাইন থেকে আস্তে করে ড্রয়িংগুলোকে আমি বের করি। ঠিক আছে? এই ড্রয়িংটা হয়তো অনেকটা মেসি দেখায় বা অনেক লাইন থাকে। তবে আমি যতদূর জানি যে টিচাররা এই ধরনের মানে সাজেশন লাইন দিয়ে ড্রয়িং করাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় বা পছন্দ করে। তো এটা একটা ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হলো যে এরকম মানে অনেক লাইন থাকলে আসলে সেটা স্কেচ করা বা আলাদা করে সব জায়গায় আসলে শেডিং করার কোনো দরকার হয় না। এটা হলো পেন্সিলেরই একটা মেথড এবং পেন্সিলই আসলে এই ক্যারেক্টারিস্টিকটাকে মানে ক্যারি করে। যদি এটাকে আমি খুব ক্লোজ ভিউ দিয়ে আপনাদেরকে দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন যে প্রত্যেকটা লাইনই কিন্তু সিঙ্গেল লাইন। কোনো লাইনই কিন্তু ঘষা মাজা বা স্কেচের মতো লাইন এখানে নেই। তো ওই ভিজুয়ালটা আসলে আমার নিতে মনেও নাই। তো এইখানে কিন্তু সবগুলো লাইনই আপনি আলাদা করে গুনতে পারবেন এবং আমাদেরকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে শেডিং এবং স্কেচিং বাদে শুধুমাত্র লাইন ড্রয়িংয়ের ব্যাপারটাকে উল্লেখ করা হয়। তো যেহেতু লাইনের কথাটাই উল্লেখ করা হয়, আমরা সবসময় ড্রয়িং করার ক্ষেত্রে শেডিং, স্কেচিংটাকে বাদ দিয়ে শুধু সিঙ্গেল লাইন দিব। লাগলে অনেক সাজেশন লাইন ইউজ করব। কিন্তু সেটা যেন কোনোভাবেই শেডিং বা স্কেচের মতো হয়ে না যায়। মানে একই জায়গায় স্কেচ বা শেডিং ফর্মটাকে যেন সেটা রিপ্রেজেন্ট করে না ফেলে। এটা একটা ব্যাপার। আর আমি মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, আমার ড্রয়িং শেষের দিকে। তো আরেকটা বিষয় হলো যে আমি একটু বলে রাখি, এই যে আমাদের যে অ্যানাটমিটা আছে, অ্যানাটমির একটা মাপ বা মেথড হলো যে আমি মোটামুটি দিয়ে রাখবো এই ড্রয়িংয়ের শেষে যে এই অ্যানাটমিটা আসলে কিভাবে আমি ক্যাচ করেছি। ঠিক আছে? এইটা একটা ব্যাপার। তো এই মোটামুটি শেষের টাচ আপ চলতেছে ভিডিওতে। তো এটা হলো যে মেন ফুললি একটা আমি ফিগার ড্রয়িং প্রসেস করে দেখালাম এবং আমি কিভাবে ফিগারটা ড্রয়িং করেছি সেটার সাজেশন লাইনগুলো আমি একটু পরবর্তীতে দিয়ে রাখলাম। মোশনটাকে একটু ভালোভাবে ক্যাপচার করা যায়। যে আমি যে অ্যানাটমি মাপটার কথা বলেছিলাম, সেই মাপটা আমি এখানে দেখাচ্ছি। মেইনলি মাথার মাপের ২ গুণ মাপ
এই যে অ্যানাটমির মাপটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে একটি ফিগারে আসলে অ্যানাটমিটাকে আমি এইভাবে ক্যাচ করি। গলা, ঘাড়, বুক এবং পেট এবং সব জায়গায় যে মাপটা ওভাল সার্কেল দিয়ে হাতটা কোন পজিশনে যাবে এই বিষয়গুলোকে আমি একটু সাইডে হালকা করে মানে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল পুরো ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে। আর আমি নিজেও একজন লার্নিং আর্টিস্ট। হয়তো অনেকে আমার ভিডিও দেখেন, অনেক ধরনের ভুলভ্রান্তি আমার দিয়েও হয়ে থাকে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।